দেশ থেকে $83 মিলিয়ন বা ১,০০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মতিঝিল থানায় এ বিষয়ে মোট ১৭টি মামলা হয়েছে। অভিযুক্ত আরও ২৭ জন। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছে পিতা সালমান এফ রহমান। সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছে পুত্র প্রতিষ্ঠান। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ ৩টি দেশে আটকে গেছে প্রায় $83 মিলিয়ন। রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। সিআইডি বলছে বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের নামে গত ১২ বছরে ৩টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, একটু জানাবেন অর্থ পাচারের এই অভিনব পদ্ধতি সম্পর্কে মামলা আর কি বলা হয়েছে, বিস্তারিত কি তথ্য পেয়েছেন এ প্রসঙ্গে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক যে উপদেষ্টা সালমান এফ রহমান, তার যে অর্থ পাচারের বিষয়টি সেটি কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল এবং সেই আলোচনার কিন্তু যে সিআইডি যে প্রতিবেদন দিল বা মামলা করলো, সেই মামলায় কিন্তু একটি স্পষ্ট হলো এবং বহুদিন ধরেই কিন্তু আলোচনায় ছিল যে রপ্তানির আড়ালে যে অর্থ পাচারের যে দিকটি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে এটি আলোচিত হলেও সেটি কিন্তু কাউকে ধরা হচ্ছিল না বা সঠিকভাবে তদন্ত করা হচ্ছিল না। সেই তদন্ত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করাতে কিন্তু এটি স্পষ্ট হলো যে বাংলাদেশ থেকে যে বড় অঙ্কের অর্থ এই রপ্তানির আড়ালে চলে যায় সেটি কিন্তু স্পষ্ট হলো এবং তার মাধ্যমে এটি দেখা গেল যে আসলে $83 মিলিয়ন অর্থাৎ প্রায় ১,০০০ কোটি টাকা মতো যে অর্থ ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই যে কয়েক বছরে যে রপ্তানি করা হয়েছে সেই রপ্তানির টাকা কিন্তু বাংলাদেশে আসেনি, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ, সেই রিজার্ভে কিন্তু জমা হয়নি। যার ফলে যে ডলার সংকটের কথা বলা হয়, রিজার্ভ সংকটের কথা বলা হয়, এইসব কারণেই কিন্তু এই সংকটগুলো হচ্ছিল। অর্থাৎ এই অর্থ বাংলাদেশে আসলে বাংলাদেশের যে রিজার্ভ সমৃদ্ধ হতো, পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আরো বেশি ত্বরান্বিত হতো বা আরো বেশি চাঙ্গা হতো। সরকারের সাথে থেকে বা সরকারের কাছে থেকে এই ধরনের অর্থ পাচারের ক্ষেত্রে যে সুযোগ নেওয়া বা পাচার করা, এটি কিন্তু খুবই বিস্ময় এবং সে বিষয়ে কিন্তু এই সরকার যে মামলা করেছে ২৮ জনের বিরুদ্ধে, সেই মামলা কিন্তু পল্টন থানায় হয়েছে এবং সে পল্টন থানা কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাগুলো যেসব প্রতিষ্ঠানের কারা রয়েছে, কিভাবে চলছে, এখন বর্তমানে কি অবস্থায় চলছে, সে বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি যারা এই মোট ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সেই ২৮ জন এখন কোথায় রয়েছেন, তারা কি কার্যক্রম পরিচালনা করছেন, সেই বিষয়গুলো কিন্তু এখন তদন্তে চলে এসেছে। অর্থাৎ সেই প্রতিষ্ঠানে কিন্তু কারা রয়েছেন তাদেরকে ধরার বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার একটি প্রক্রিয়াগত দিক যেটি রয়েছে সেই দিকগুলো কোনো যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি যেটি বলা হয় যে রপ্তানির আড়ালে যে অর্থ পাচার, সেই অর্থ পাচারের দিকগুলো কিন্তু বন্ধ করার ক্ষেত্রে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং সেই উদ্যোগগুলো কিন্তু এখন শুরু হয়েছে, কিন্তু তার আগে এই গত কয়েক বছরে অর্থাৎ ১৫ বছর বা তারও বেশি সময় ধরে যে অর্থ পাচার হয়েছে শুধু বলাই হয়েছে, কিন্তু সেই অর্থ পাচারের বড় একটি অঙ্ক, সেই অঙ্ক কিন্তু আসলে সেই অর্থগুলো আসেনি। সেই অর্থ না আসার কারণে কিন্তু একটি বড় ধরনের প্রতিবন্ধকতা বা আর্থিক ক্ষেত্রে একটি বড় ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে। সেই নৈরাজ্যের দিকগুলো কিন্তু কারা কারা এর পেছনে ছিলেন, একটি প্রতিষ্ঠানের একটি অনুসন্ধান হলো এবং সেই অনুসন্ধানে কিন্তু এটি বেরিয়ে এলো। কিন্তু অনেক প্রতিষ্ঠানে রয়েছে, অনেক নামি দামি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করে, কিন্তু সেই রপ্তানিকৃত অর্থ কিন্তু বাংলাদেশে আসে না। যার ফলে কিন্তু একটি সংকট, বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সেই সংকটটা তৈরি করার যারা দায়ী তাদেরকে এই সরকার হয়তো অনুসন্ধান করে বের করবে। কিন্তু এখন যেটি বলা যায় যে পল্টন থানায় এই মামলাগুলো যেগুলো হয়েছে সেই মামলার ক্ষেত্রে সার্বিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে রিমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।